আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, ধারাবাহিকভাবে চলছে আমাদের বংশগত রোগ তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্ব আপনাদেরকে জানাতে চাই যে ধাতু তারল্য কেন হয় এবং এর পরবর্তী পরিণাম কি। ধাতু তারল্য মূলত অধিক ধাতু ক্ষয়ের কারণেই হয়ে থাকে। এছাড়াও দৈহিকভাবে হরমোনের অভাবে, টেস্টোস্টেরনের অভাবেও হয়ে থাকে। তবে সবচাইতে উল্লেখযোগ্য যে কারণটি আপনাদের সামনে উপস্থাপন করব সে হলো বংশগত মায়োজেনেটিক কারণে এটা হয়ে থাকে। আর এই কারণটা হয়তো অনেকেরই জানা থাকে না। সেটা হলো যে একজন লোক বিবাহ করেছে, দাম্পত্য জীবন শুরু করছে, ওই অবস্থায় তার শুক্র তারল্য ছিল। তো শুক্র তারল্য অবস্থায় তার সন্তানের জন্ম হয়েছে। সেই সন্তানই ধরেন আমি বা আপনি। এখন বাবার যখন শুক্র তারল্য ছিল, ওই অবস্থায় যখন তারা কোনো মতো এনজয় করেছে আর এর ফলে আমার আপনার জন্ম হয়েছে, তখন আমার আপনার কি হবে? আমার আপনার সেটা তো হবেই, তার চেয়ে আরো বেশি হবে। সেটা কি? যে শুক্র তারল্য হওয়ার সম্ভাবনা বেশি এবং অধিক ধাতু ক্ষয়ের প্রবণতা, যেটা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি যে অপ্রাপ্ত বয়স্ক থেকে ধাতু ক্ষয়ের প্রবণতা মনে উদ্রেক হবে এবং করবেই করবে, এবং সে অবশ্যই শুক্র তারল্যে আক্রান্ত হবে। আর এই শুক্র তারল্যের প্রভাবে শুধুমাত্র এই শুক্র তারল্য না, আমাদের স্পাইনাল ফ্লুইড, যেটা মস্তিষ্কের মেরুদণ্ডের ভিতর দিয়ে যেটা অবস্থান করে, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের ভিতরে যে স্পাইনাল ফ্লুইড থাকে, এই স্পাইনাল ফ্লুইড তরল হয়ে যায়। শুধু এই স্পাইনাল ফ্লুইড তরল হয় না, শরীরের ভিতরে আরো কিছু এর সাথে সংশ্লিষ্ট ফ্লুইড থাকে যেগুলো তরল হয়। এমনকি প্যানক্রিয়াসের যে সমস্ত প্যানক্রিয়াস কর্তৃক যে সমস্ত হরমোন নির্গত হয়, এর ভিতরে সমস্যা দেখা দেয়। ফলে ওই ব্যক্তি অল্প বয়সেই ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়। আমি কিছু রোগীতে নিজে পর্যবেক্ষণ করেছি, গবেষণা করেছি কিছু রোগীর উপরে এলাকার। যেমন আমার জানা মতে, মানে আমি এটা লক্ষ্য করেছিলাম যে আমার ডাক্তারি শুরুতেই যে ছেলেটা অধিক শুক্র ক্ষয়ে আসক্ত ছিল এবং তার ধাতু ছিল সিমেন্ট, ছিল অতি তারল্য, এবং এই অবস্থায় প্রায় 5 থেকে 6 বছর সে শুক্র তারল্যের বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছিল। আমার কাছে এসেছিল আমার ডাক্তারি জীবনের প্রথম। আমি তাকে চিকিৎসা দিয়ে বিশেষ সুফল দিতে পারি নাই। আমি আমার জীবনের প্রথম দিকে এই সমস্ত রোগের চিকিৎসায় শুধু সময় নষ্ট করেছি, কাজে লাগাইতে পারি নাই। এই জন্যই গবেষণায় এই পথে নেমেছি। তো অতএব তারও আমি চিকিৎসা দিয়ে সুফল পাই নাই। ওই শুক্র তারল্য অবস্থায় সে বিয়ে করেছিল। বিয়ে করা অবস্থায় তার তাড়াতাড়ি 2-3টা সন্তান জন্ম হয়। তার ভিতরকারী তার প্রথম সন্তান 16-17 বছরেই ডায়াবেটিসে আক্রান্ত হয়। এই যে 16-17 বছরে ডায়াবেটিসে আক্রান্ত হলো, সেও পরবর্তীতে হয়তো 19-20-এ বিয়ে করেছে। তার দাম্পত্য জীবনে সে সুখী হয় নাই। তার ধাতুগত রোগের কারণে তার স্ত্রী কষ্ট পেয়েছে, সন্তানাদি হয়েছে, সেগুলো বেশ একটা সবল না, সুস্থ না। এবং সর্বশেষ 1-2 বছর আগের ঘটনা, সেই ছেলে ডায়াবেটিস থেকে কিডনি আক্রান্ত এবং গত 2 বছর আগে সে মারা গেছে। তাহলে আমার দেখা একজন লোক শুক্র তারল্যে আক্রান্ত, জটিল যৌনরোগে আক্রান্ত, তার সন্তান ধাতু তারল্য জটিল রোগে আক্রান্ত, এবং আমার ধারণা ছিল এত ধাতু তারল্য অতএব ডায়াবেটিসে আক্রান্ত হবে, এবং তাই হয়েছে। ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে, কিডনি এফেক্ট হয়েছে এবং সে অপূর্ণাঙ্গ বয়সে সে মারা গেছে। এইরকম আমি অনেক যুবকের উপরেই আমি খেয়াল রেখেছি। এই ধরনের রুগী যারাই আমাদের এলাকায় আমার কাছে চিকিৎসার দিনে এসেছিল, আশপাশে 30-40 গ্রাম, যাদের সাথে আমার চলাফেরা ওঠা বসা, আমি তাদের খোঁজ খবর নিয়ে নিয়মিত খেয়াল রাখি। তাতে আমি দেখেছি, বুঝেছি যে শুক্র তারল্যের ধারাবাহিক বংশগত কারণে অনেকটা ডায়াবেটিসের কারণ, এবং এদের সন্তানরা কেউ সুস্থ নাই, সবাই যৌন রোগে আক্রান্ত, শুক্র তারল্যে আক্রান্ত, এবং স্পার্ম আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং তারা তাদের স্ত্রীদের কখনোই পূর্ণাঙ্গ আনন্দ দিতে সক্ষম হয় নাই। হয়তো কিছু চিকিৎসা নিয়ে
ওষুধপত্র খেয়ে, ভেষজ খেয়ে, কবিরাজ ওষুধ খেয়ে কিছুদিনের জন্য ভালো ছিল, কিন্তু শুক্রতারল্য এমনই একটাই যেখানে স্পাইনাল ফ্লুইড আপনার তরল হয়ে যায়, সেখানে তার এই রোগের স্থায়ী উপকার কেমন সম্ভব? অর্থাৎ টোটাল ফ্লুইডকে নিয়ন্ত্রণ করে যে চিকিৎসায়, সেই চিকিৎসা কেউ যদি নিতে পারে বা নিয়ে থাকে, তাহলেই তারা এই রোগ থেকে মুক্তি পাবে। আর যারা বড় বড় ডাক্তার আছেন, গবেষক আছেন, তারা জানেন যে সিফিলিস রোগ নির্ণয় করতেও স্পাইনাল ফ্লুইড পরীক্ষা করা হয়, টেস্ট করানো হয়। অর্থাৎ সিফিলিস রোগে পারফেক্ট হতে হলে, সিফিলিস রোগে আক্রান্ত হয়েছে কিনা, স্পাইনাল ফ্লুইড যেটা মস্তিষ্কে এবং মেরুদণ্ডে অবস্থান করে সেটা পরীক্ষা করা হয়। তাহলে আমার প্রশ্ন যে সিফিলিস রোগ আমরা মনে করি শুধু যৌন ইসের সাথে সম্পৃক্ত, তাহলে কেন মেরুদণ্ডের ভিতরকার, আপনার মস্তিষ্কের ভিতরকার স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল ফ্লুইড নিয়ে আপনার পরীক্ষা করে কেন সিফিলিস রোগ নির্ণয় করা হবে? তার মানে ওতপ্রোতভাবে এগুলো অঙ্গাঙ্গিভাবে সবগুলোই জড়িত। তাহলে সাধারণ চিকিৎসা একটা ফাইল, যেটা লোভনীয়ভাবে অ্যাড দেখানো হয়, একটা ফাইল খান 200 টাকায় ভালো হয়ে যাবে, একটা স্প্রে নেন ভালো হয়ে যাবে, একটা ট্যাবলেট খান ভালো হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। আবার বেড়েছেও যে কি আপনার কন্ডম, যে ওইটা ব্যবহার করি, বড় করে ব্যবহার করেন, আর এর অন্য কোনো মাধ্যমে যখন তার সহবাস করা হবে, তখন নিশ্চয়ই সে ক্ষতির সম্মুখীন হবে, এবং এর কিছু তথ্য ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছেছে। অতএব বংশগত যে সকল যৌন রোগী, তারা আমরাও 1-2 মাসে যে ভালো হওয়ার যে অ্যাড দিয়েছি, এই অ্যাডে তারা ভালো হতে পারেন না, ভালো হন নাই। হয়তো তারাও সাময়িক উপকার পেয়েছেন, আমাদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। কিন্তু আসলে মূল কারণ এটা, যেটা আপনাদের সামনে আগে বলা হয় নাই। আমি একটু লাজুক, এই কারণে এইগুলো বাবার ইতিহাস, দাদার ইতিহাস, মায়ের ইতিহাস, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো মা বাবা তারাও একটা লজ্জাবোধ করবেন, আবার অনেক সন্তানও মা বাবাকে সন্দেহ করবে, এই জন্য এই বিষয়গুলো বলা হয় নাই। তা আসলে আমরা তো যারা আছি, আমাদের সন্তানাদি হবে, তারাও যে রোগে আক্রান্ত হবে, তাদের জন্যই আজকের এই কথাগুলো উপস্থাপন করছি, যে আমরা সচেতন হই, আমরা আমাদের যৌন বিষয়কে গুরুত্ব দিয়ে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আমাদের স্ত্রী, আমাদের সন্তানদের আমানত, আল্লাহর দেওয়া নিয়ামত এবং আমানত আমরা হেফাজত করি, এবং সুচিকিৎসা নিয়ে, যেটা সঠিক চিকিৎসা, এই চিকিৎসা নিয়ে যেটা 4টি গুণাবলী উচ্ছৃঙ্খল থেকে শৃঙ্খলায় আনতে সক্ষম, এই চিকিৎসা নিয়ে আমরা সুস্থ হই এবং পরবর্তী জীবনে সুখী থাকি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।